ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কতগুলি এমসিকিউ আলোচনা করব, যেটার টপিক হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, রিনিউয়েবল সোর্স অফ এনার্জি ইজ অপশান এ কোল, অপশান বি পেট্রোলিয়াম, অপশান সি প্ল্যান্টস, অপশান ডি ইউরেনিয়াম। তাহলে কোনটি রিনিউয়েবল সোর্স অফ এনার্জি এখানে জানতে চাওয়া হচ্ছে। তাহলে এখানে রিনিউয়েবল সোর্স অফ এনার্জি কিন্তু একটাই রয়েছে, সেটা হচ্ছে প্লান্টস। তাহলে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রেসপন্সিবল ফর ডেজার্টিফিকেশন? অপশান এ ডিফরেস্টেশন, অপশান বি ওভারগ্রেজিং, অপশান সি মাইনিং, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। তাহলে ডেজার্টিফিকেশন বা মরুভূমিকরণের কারণ কি? অপশান এ যেখানে ডিফরেস্টেশন, ওভারগ্রেজিং, মাইনিং এগুলির কথা বলা হয়েছে, তো প্রত্যেকটি কিন্তু ডেজার্টিফিকেশনের জন্য দায়ী। তার জন্য আমাদের এখানে অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ। পরবর্তী প্রশ্ন, এ ন্যাচারাল রিসোর্স দ্যাট ক্যান বি রিপ্লেসড ইন সেম রেট অ্যাট হুইচ ইট ইজ কনজিউমড অর ইউজড ইজ নোন অ্যাজ? অপশান এ আর্টিফিশিয়াল রিসোর্স, অপশান বি ন্যাচারাল রিসোর্স, অপশান সি রিনিউয়েবল রিসোর্সেস, অপশান ডি নন রিনিউয়েবল রিসোর্সেস। তাহলে এখানে কি বলা হয়েছে, যে ন্যাচারাল রিসোর্সগুলিকে যদি রিপ্লেস করা হয়, which is can be replaced in same rate at which it is consumed or used, তার মানে কি, অর্থাৎ আমরা ইউজ করলেও সেটা আবার আমরা তাকে পুনরুদ্ধার করতে পারবো, এরকম যে ন্যাচারাল রিসোর্স তাকে কি বলা হয়? তাহলে আমরা জানি তাকে আমরা পুনর্নবীকরণযোগ্য সম্পদও বলে থাকি। তাহলে সেটা হচ্ছে অপশান সি রিনিউয়েবল রিসোর্স। তাহলে রিনিউয়েবল রিসোর্সগুলোই হচ্ছে সেই ধরনের রিসোর্স যেগুলিকে আমরা কনজিউম করার পরেও কিন্তু আমরা সেই সেম রেটে তাকে রিপ্লেস করা যায়। তাহলে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এক্সট্রাকশন অফ মিনারেল অ্যান্ড মেটাল ফ্রম দ্য আর্থ ইজ কল্ড? অপশান এ এগ্রিকালচার, অপশান বি ট্রান্সপোর্টেশন, অপশান সি মাইনিং, অপশান ডি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে মিনারেল এবং মেটাল যদি মাটি থেকে তোলা হয়, পৃথিবীর নিচে থেকে বা মাটি থেকে তোলা হচ্ছে, সেটাকে আমরা কি বলে থাকি? তাহলে সেটাকে কিন্তু এক্সট্রাকশন অফ মিনারেল অ্যান্ড মেটালকে কিন্তু আমরা বলে থাকি মাইনিং। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে মাইনিং, সি। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেথড ফর ওয়াটার কনজারভেশন? অপশান এ রেন ওয়াটার হারভেস্টিং, অপশান বি গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন, অপশান সি ইমপ্রুভিং ইরিগেশন এফিসিয়েন্সি, অপশান ডি অ্যাভয়েডিং ওয়াটার ওয়েস্টেজ। তাহলে এখানে কি প্রশ্নে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেথড ফর ওয়াটার কনজারভেশন? ওয়াটার কনজারভেশনের প্রসেস বা পদ্ধতি নয় কোনটা? তাহলে রেন ওয়াটার হারভেস্টিং আমরা জানি একটা জল সংরক্ষণ পদ্ধতি। গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন কিন্তু কখনোই ওয়াটার কনজারভেশন মেথড নয়। ইমপ্রুভিং ইরিগেশন এফিসিয়েন্সিও কিন্তু ওয়াটার কনজারভেশন মেথড। অ্যাভয়েডিং ওয়াটার ওয়েস্টেজও ওয়াটার কনজারভেশন মেথড। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন। অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশনটা কখনোই ওয়াটার কনজারভেশন মেথড নয়। পরবর্তী প্রশ্ন দেখো, ডিফরেস্টেশন জেনারেলি ডিক্রিজেস? অপশান এ রেনফল, অপশান বি সয়েল ইরোশন, অপশান সি ড্রট, অপশান ডি গ্লোবাল ওয়ার্মিং। তাহলে ডিফরেস্টেশন জেনারেলি কি ডিক্রিজ করে বা কমায়? অপশান এ রেনফল কমায় কিনা, অপশান বি সয়েল ইরোশন অর্থাৎ মৃত্তিকা ক্ষয় কমায় কিনা, ড্রট অর্থাৎ খরা কমায় কিনা, গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন কমায় কিনা। কিন্তু আমরা জানি যে গাছ কাটার ফলে কিন্তু বৃষ্টিপাত কমে যায়, তাহলে রেনফলকে কিন্তু ডিক্রিজ করে। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, রেনফল। পরবর্তী প্রশ্ন দেখো, কোল ক্যান বি ফর্ম ফ্রম? অপশান এ সানলাইট, অপশান বি স্টিম, অপশান সি ফসিল, অপশান ডি নান অফ দিস। তাহলে কোল কোথা থেকে পাই? কয়লা, সেটা আমরা জানি জীবাশ্ম ঘটিত, কাজেই ফসিলস। তাহলে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ফসিলস। পরবর্তী প্রশ্ন, দ্য এক্সাম্পল অফ এ কনভেনশনাল এনার্জি ইজ? অপশান এ হাইড্রো পাওয়ার, অপশান বি উইন্ড এনার্জি, অপশান সি জিওথার্মাল এনার্জি, অপশান ডি সোলার এনার্জি। তাহলে একটা এক্সাম্পল বা উদাহরণ কনভেনশনাল এনার্জি বা চিরাচরিত শক্তির যে উৎস বলা হয় সেগুলি কোনটা? তাহলে অপশান এ কে আমরা দেখছি হাইড্রো পাওয়ার, জলবিদ্যুৎ যেটা জানি আমরা, উইন্ড এনার্জি মানে বায়ু শক্তি,
সি হচ্ছে জিওথার্মাল এনার্জি এবং ভূতাপীয় শক্তি যেটাকে বলি আমরা, ডি হচ্ছে সোলার এনার্জি। তাহলে কনভেনশনাল এনার্জি কিন্তু যেটা সোর্স অফ এনার্জি সেটা হচ্ছে এখানে কিন্তু হাইড্রো পাওয়ার। তো জলবিদ্যুতের যে জলশক্তি থেকে যে বিদ্যুৎ পাওয়া সেটা কিন্তু অনেক চিরাচরিতভাবেই চলে আসছে। হোয়ারাজ উইন্ড এনার্জি, জিওথার্মাল এনার্জি এবং সোলার এনার্জি যেগুলো আমরা দেখছি সেগুলো থেকে বিদ্যুৎ পাওয়াটা কিন্তু আনকনভেনশনাল। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে হাইড্রো পাওয়ার। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ ওটেক? ওটিইসি, ওটেক। অপশান এ, ইট ইজ এ সোর্স অফ রিনিউয়েবল এনার্জি। বি, ইট ইজ এ কাইন্ড অফ নন রিনিউয়েবল এনার্জি। অপশান সি, ইট ইজ এ জিওথার্মাল এনার্জি। অপশান ডি, অল অফ দ্য অ্যাবভ আর কারেক্ট। তাহলে ওটেক হচ্ছে ওশান থার্মাল এনার্জি কনভার্সন। এটি একটি আমরা জানি এক ধরনের, এর থেকে আমরা এনার্জি পেতে পারি, বিদ্যুৎ ইলেকট্রিসিটিও পাওয়া যায়। সেটা কি ধরনের এনার্জি? সেটা হচ্ছে সোর্স অফ রিনিউয়েবল এনার্জি না নন রিনিউয়েবল এনার্জি না জিওথার্মাল এনার্জি, সেটাই এখানে জানতে চাওয়া হচ্ছে। এটা কিন্তু একটা রিনিউয়েবল এনার্জি, এটা একটা পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্পদ, কাজেই এটা হবে অ্যান্সার এ, ইট ইজ এ সোর্স অফ রিনিউয়েবল এনার্জি। পরবর্তী প্রশ্ন, দ্য পলিউট্যান্ট ফ্রি এনার্জি সোর্স ইজ অপশান এ কোল, অপশান বি সোলার এনার্জি, অপশান সি পেট্রোলিয়াম, অপশান ডি নান অফ দিস। তাহলে পলিউট্যান্ট ফ্রি এনার্জি সোর্স কোনটা? এর মধ্যে যেমন কোল, পেট্রোলিয়াম থেকে আমরা জানি প্রভূত পরিমাণ পলিউশন হয়, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, সোলার এনার্জি। পরবর্তী প্রশ্ন, দ্য কনসেন্ট্রেশন অফ হুইচ গ্যাস ইজ হাইয়েস্ট ইন আওয়ার এনভায়রনমেন্ট? অপশান এ অক্সিজেন, অপশান বি হাইড্রোজেন, অপশান সি নাইট্রোজেন, অপশান ডি কার্বন ডাইঅক্সাইড। তাহলে কনসেন্ট্রেশন কোন গ্যাসের সব থেকে বেশি আছে? আমরা জানি সব থেকে বেশি আছে আমাদের নাইট্রোজেন অ্যাটমসফিয়ারে। তাহলে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে সবচেয়ে বেশি যে গ্যাসটা আমরা দেখছি সেটা হচ্ছে নাইট্রোজেন। এর পরবর্তী প্রশ্ন, ফসিল ফুয়েল অ্যান্ড মেটালিক মিনারেলস আর অপশান এ রিনিউয়েবল রিসোর্স, অপশান বি ইনএক্সস্টিবল রিসোর্স, অপশান সি নন রিনিউয়েবল রিসোর্স, অপশান ডি নান অফ দিস। তাহলে ফসিল ফুয়েল মানে জীবাশ্ম ঘটিত যে জ্বালানি এবং মেটালিক যে মিনারেলসগুলো থাকে সেগুলো কিন্তু নন রিনিউয়েবল রিসোর্স, অর্থাৎ একবার ব্যবহার করতে করতে সেগুলো কিন্তু একসময় নিঃশেষ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে নন রিনিউয়েবল রিসোর্স। পরবর্তী প্রশ্ন, বার্নিং অফ ফসিল ফুয়েল কজেস অপশান এ এয়ার পলিউশন, অপশান বি গ্লোবাল ওয়ার্মিং, অপশান সি বোথ এ অ্যান্ড বি, অপশান ডি নান অফ দিস। তাহলে বার্নিং অফ ফসিল ফুয়েল অর্থাৎ জীবাশ্ম ঘটিত যে তেল মানে জ্বালানিগুলি সেগুলোকে বার্ন করলে বা পুড়ালে কি হয়? এয়ার পলিউশন হয়, আমরা জানি হ্যাঁ এয়ার পলিউশন হয়। বি গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়নেরও এটা একটা কারণ। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট, যেখানে বলা হচ্ছে বোথ এ অ্যান্ড বি। পরবর্তী প্রশ্ন, হুইচ গ্যাস ইজ লাইকলি টু বি রিডিউসড ইন দ্য অ্যাটমসফিয়ার বাই ডিফরেস্টেশন? অপশান এ কার্বন ডাইঅক্সাইড, অপশান বি নাইট্রোজেন, অপশান সি অক্সিজেন, অপশান ডি সালফার ডাইঅক্সাইড। অর্থাৎ যদি আমরা ডিফরেস্টেশন হয় তাহলে আমাদের অ্যাটমসফিয়ারে কোন গ্যাসটি কমে যাবে? তাহলে আমরা জানি যে আমাদের গাছ কিন্তু সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস প্রক্রিয়াতে পরিবেশ থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছাড়ে। তাহলে যদি আমরা বেশি পরিমাণ গাছ কেটে ফেলি তাহলে কিন্তু অক্সিজেনের পরিমাণটাই কমবে। তাহলে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অক্সিজেন। পরবর্তী প্রশ্ন, সয়েল ইরোশন ক্যান বি প্রিভেন্টেড বাই অপশান এ ডিফরেস্টেশন, অপশান বি অ্যাফরেস্টেশন, অপশান সি ওভারগ্রেজিং, অপশান ডি রিমুভাল অফ ভেজিটেশন। তাহলে সয়েল ইরোশন বা মৃত্তিকা ক্ষয় আমরা কী করে বন্ধ করতে পারি? ডিফরেস্টেশন মানে গাছ কাটা, সেটা দিয়ে তো হবে না। অ্যাফরেস্টেশন মানে গাছ লাগানো এবং নতুন করে বন সৃজন করা। ওভারগ্রেজিং মানে হচ্ছে অত্যাধিক পশুচারণ করা। রিমুভাল অফ ভেজিটেশন মানে হচ্ছে যে গাছপালা তুলে দেওয়া কোনো একটা জায়গা থেকে কেটে ফেলা। তাহলে আমরা দেখছি যে এই তিনটা ডিফরেস্টেশন, ওভারগ্রেজিং বা রিমুভাল অফ ভেজিটেশন হবে না। তাহলে বন সৃজনের দ্বারাই কিন্তু আমরা সয়েল ইরোশনকে রোধ করতে পারি। তাহলে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ব্যালেন্সিং দ্য নিড টু ইউজ রিসোর্সেস অ্যান্ড অলসো কনজার্ভ দেম ফর দ্য ফিউচার ইজ কল্ড অপশান এ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অপশান বি রিসোর্স কনজারভেশন, অপশান সি রিসোর্স ডেভেলপমেন্ট, অপশান ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। ব্যালেন্সিং দ্য নিড টু ইউজ রিসোর্সেস অ্যান্ড অলসো কনজার্ভ দেম ফর দ্য ফিউচার ইজ কল্ড। তাহলে আমরা যে ন্যাচারাল রিসোর্স সেগুলোকে বর্তমানে
সঠিকভাবে ইউজ করা, সংরক্ষণ করা এবং ভবিষ্যতের জন্য সেটাকে, যাতে ভবিষ্যৎ প্রজন্মও সেটাকে ইউজ করতে পারে, এইটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্টেরই এটা একটা পার্ট। তাহলে এটা হচ্ছে অ্যান্সার এ, হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, লিথোস্ফিয়ার ইনক্লুডস অপশান এ সয়েল, অপশান বি ওয়াটার, অপশান সি এয়ার, অপশান ডি নান অফ দিস। তাহলে লিথোস্ফিয়ার যেটা, সেখানে কিন্তু আমরা লিথোস্ফিয়ারের অন্তর্গত হচ্ছে সয়েল, ঠিক আছে? যেমন ওয়াটার হচ্ছে হাইড্রোস্ফিয়ার, এয়ার হচ্ছে অ্যাটমসফিয়ার, তেমনি সয়েল কিন্তু লিথোস্ফিয়ারের অন্তর্গত। কারেক্ট অ্যান্সার এ। পরবর্তী প্রশ্ন দেখো, কম্পোনেন্টস অফ বায়োফুয়েল। অপশান এ মিথানল অ্যান্ড ইথানল, অপশান বি পেট্রোল অ্যান্ড ডিজেল, অপশান সি কেরোসিন অ্যান্ড ন্যাপথালিন, ডি নান অফ দিস। তাহলে বায়োফুয়েল যে জৈব জ্বালানি জানি আমরা, সেইটার কম্পোনেন্টস হচ্ছে কিন্তু মিথানল অ্যান্ড ইথানল। তাহলে কারেক্ট অ্যান্সার এ। পরবর্তী প্রশ্ন, গ্যাসোল ইজ এ মিক্সচার অফ অপশান এ ইথানল অ্যান্ড গ্যাসোলিন, বি ডিজেল অ্যান্ড আনলিডেড গ্যাসোলিন, সি কেরোসিন অ্যান্ড গ্যাসোলিন, ডি নান অফ দিস। তাহলে গ্যাসোহল হচ্ছে কিসের মিক্সচার? ইথানল এবং গ্যাসোলিন। গ্যাসোলিন মানে যে পেট্রোলিয়াম, সেটাকে আমরা বলছি। তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, ইথানল অ্যান্ড গ্যাসোলিন। পরবর্তী প্রশ্ন, এক্সাম্পলস অফ নন মেটালিক মিনারেলস। অপশান এ কোল, ক্লে, সিমেন্ট, সিলিকা, অপশান বি গোল্ড, প্ল্যাটিনাম, জিঙ্ক, অপশান সি আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, অপশান ডি নান অফ দিস। তাহলে নন মেটালিক যে মিনারেলস আছে, সেই নন মেটালিক মিনারেলসগুলির এক্সাম্পল দিতে বলা হয়েছে। তাহলে নন মেটালিক মিনারেলসের মানে সঠিক এক্সাম্পলটি হলো কোল, ক্লে, সিমেন্ট, সিলিকা। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য এনার্জি কামস ফ্রম দ্য হিট অফ দ্য ইন্টিরিয়ার অফ দ্য আর্থ ইজ নোন অ্যাজ। অপশান এ টাইডাল এনার্জি, অপশান বি জিওথার্মাল এনার্জি, অপশান সি বায়োমাস এনার্জি, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে আমাদের পৃথিবীর ভিতর থেকে, অন্তর্বর্তী একদমই ভিতর থেকে যে ধরনের হিট আসছে এবং সেই হিটটা থেকে যে এনার্জি তৈরি হচ্ছে, সেটাকে কি বলা হয়? পৃথিবীর ভিতরের যে হিটটা, সেটা থেকে যে হিট বা তাপ শক্তি, তার থেকে আমরা যে এনার্জি পাচ্ছি, তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা জিওথার্মাল এনার্জি বলে থাকি। তাহলে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, জিওথার্মাল এনার্জি। পরবর্তী প্রশ্ন দেখো, সয়েল কনজারভেশন প্রসেস ইনক্লুডস অপশান এ অ্যাফরেস্টেশন, অপশান বি নট অ্যালাউইং সয়েল ইরোশন, অপশান সি অ্যাভয়েড সয়েল লস, ডি অল অফ দ্য অ্যাবভ। তাহলে সয়েল কনজারভেশন প্রসেস বা মৃত্তিকা সংরক্ষণ যে প্রসেস, সেগুলির কোনটা এর মধ্যে আসছে? যেমন অ্যাফরেস্টেশন করেও কিন্তু আমরা মৃত্তিকা ক্ষয় রোধ করতে পারি বা মৃত্তিকা সংরক্ষণ করা হয়। নট অ্যালাউইং সয়েল ইরোশন, যেভাবে হোক যদি আমরা মৃত্তিকা ক্ষয়টাকে বন্ধ করা হয়। অ্যাভয়েড সয়েল লস, অর্থাৎ মাটির যে হারিয়ে যাওয়া বা ধুয়ে বেরিয়ে যাওয়া, সেটাকেও যদি আমরা বন্ধ করতে পারি। এই সবগুলো প্রসেসই কিন্তু সয়েল কনজারভেশন প্রসেস বলেই গণ্য হয়। কাজেই আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, অল অফ দ্য অ্যাবভ। পরবর্তী প্রশ্ন, সোলার সেল ইজ মেড আপ অফ অপশান এ সিলিকন, অপশান বি স্যান্ড, অপশান সি লেড, অপশান ডি নান অফ দিস। তাহলে সোলার সেল কী দিয়ে তৈরি হয়? সিলিকন দিয়ে তৈরি হয়। তাহলে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট এনাক্টেড ইন দ্য ইয়ার অপশান এ 1980, অপশান বি 1981, অপশান সি 1986, অপশান ডি নান অফ দিস। তাহলে ফরেস্ট বা বনসম্পদ যেটা বা ফরেস্ট রিসোর্স, সেটাকে সংরক্ষণ করার জন্য বা বাঁচাবার জন্য যে অ্যাক্ট বা আইন হয়েছিল, সেটা কবে হয়েছিল? সেটা হয়েছিল 1980 সালে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, 1980। পরবর্তী প্রশ্ন দেখো, বায়োগ্যাস কন্টেন্স মেনলি অপশান এ কার্বন মনোক্সাইড, অপশান বি মিথেন, অপশান সি বিউটেন, অপশান ডি প্রোপেন। তাহলে বায়োগ্যাসের মধ্যে কিন্তু সবথেকে মানে মূলত যেটা থাকে, সেটা কিন্তু হচ্ছে মিথেন। তাহলে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, মিথেন। পরবর্তী প্রশ্ন, এক্সটেন্সিভ প্ল্যান্টিং অফ ট্রিজ টু ইনক্রিজ ফরেস্ট কভার ইজ কল্ড অপশান এ অ্যাফরেস্টেশন, অপশান বি অ্যাগ্রোফরেস্টেশন, অপশান সি ডিফরেস্টেশন, অপশান ডি সোশ্যাল ফরেস্ট্রি। তাহলে এক্সটেন্সিভ প্ল্যান্টিং অফ ট্রিজ টু ইনক্রিজ ফরেস্ট কভার, তাহলে অনেক বেশি পরিমাণ যখন গাছ লাগানো হয় এবং বন সৃজন করা হয়, সেটাকে আমরা মানে ফরেস্ট কভার বাড়ানো হয়,
তখন সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা কিন্তু অ্যাফরেস্টেশন বা বনসৃজন বলে থাকি। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যাফরেস্টেশন। পরবর্তী প্রশ্ন, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ আর অপশান এ রিনিউয়েবল রিসোর্স, অপশান বি নন রিনিউয়েবল রিসোর্স, অপশান সি এক্সস্টেবল রিসোর্স, অপশান ডি নান অফ দিস। তাহলে ফরেস্ট আর ওয়াইল্ড লাইফ কী ধরনের রিসোর্স? এটা হচ্ছে এক ধরনের রিনিউয়েবল রিসোর্স। তাহলে ফরেস্ট আর ওয়াইল্ড লাইফ হচ্ছে রিনিউয়েবল রিসোর্স। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ফরেস্ট প্রিভেন্ট সয়েল ইরোশন বাই বাইন্ডিং সয়েল পার্টিকলস ইন দেয়ার অপশান এ লিভস, অপশান বি রুটস, অপশান সি বার্ডস, অপশান ডি স্টেমস। তাহলে ফরেস্ট যে সয়েল ইরোশনটাকে বন্ধ করে সেটা তাদের সয়েল পার্টিকেলটাকে কী দিয়ে বেঁধে রাখে? সেটা কিন্তু রুটের সাহায্যে, কিন্তু রুটটা কিন্তু আঁকড়ে ধরে রাখে কাজেই সয়েলকে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে রুটস। পরবর্তী প্রশ্ন, ফসিল ফুয়েল অ্যান্ড মেটালিক মিনারেলস আর অপশান এ রিনিউয়েবল রিসোর্স, অপশান বি ইনএক্সস্টেবল রিসোর্স, অপশান সি নন রিনিউয়েবল রিসোর্স, অপশান ডি নান অফ দিস। তাহলে ফসিল ফুয়েল, মেটালিক মিনারেলস এগুলি কিন্তু হচ্ছে নন রিনিউয়েবল রিসোর্স, কাজে এটা অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এর পরবর্তী দেখো, মেজর কনজিউমার অফ উড ফ্রম ফরেস্ট ইজ অপশান এ থার্মাল পাওয়ার প্ল্যান্ট, বি পেপার ইন্ডাস্ট্রি, সি কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ডি নান। তাহলে উড যেটা পাচ্ছি আমরা ফরেস্ট থেকে সেটা সবথেকে বেশি কনজিউম করছে কোন ইন্ডাস্ট্রি? তাহলে এটা হচ্ছে পেপার ইন্ডাস্ট্রিতে সবথেকে বেশি ইউজ করা হচ্ছে উডটা। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেন কজ অফ ফরেস্ট ডিগ্রেডেশন ইন ইন্ডিয়া? অপশান এ টিম্বার এক্সট্রাকশন, অপশান বি হানি এক্সট্রাকশন, অপশান সি হাই অল্টিটিউড, অপশান ডি লো রেনফল। তাহলে সবথেকে বেশি ফরেস্ট ডিগ্রেডেশনের ইন্ডিয়াতে কারণ হচ্ছে কি? টিম্বার এক্সট্রাকশন, ঠিক আছে, বা কাটা যেটা বলা হয়। পরবর্তী প্রশ্ন, দ্য ইম্প্যাক্ট অফ কনস্ট্রাকশন অফ ড্যামস, অপশান এ সাবমার্জ ফরেস্ট, অপশান বি লস অফ ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট, অপশান সি ড্যামেজেস ডাউনস্ট্রিম ইকোসিস্টেম, ডি অল অফ দ্য অ্যাবভ। অর্থাৎ কোথাও যদি জলবিদ্যুৎ তৈরি করার জন্য বা জলশক্তি থেকে জলবিদ্যুৎ তৈরি করার জন্য ড্যাম তৈরি করা হয়, তার ফলে কী কী হতে পারে? সাবমার্জ ফরেস্ট হয়, লস অফ ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট এটাও হবে, ড্যামেজেস ডাউনস্ট্রিম ইকোসিস্টেম সেটাও হতে পারে। কাজেই সবগুলোই হচ্ছে, যেহেতু পসিবিলিটি আছে তার জন্য ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবভ। পরবর্তী প্রশ্ন, দ্য প্রসেস অফ রিস্টোরিং ফরেস্ট দ্যাট ওয়ান্স এক্সিস্টেড but was removed at some time in the past is known as afforestation, B reforestation, C deforestation, D none of these। অর্থাৎ কোথাও একটা ফরেস্ট ছিল কিন্তু সেটাকে রিমুভ করে দেওয়া হয়েছে, কিন্তু এরপরে আবার সেখানে নতুন করে ফরেস্ট করা হয়েছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? রিস্টোরিং ফরেস্ট দ্যাট ওয়ান এক্সিস্টেড বাট ওয়াজ রিমুভ। তার মানে একটা জায়গায় ফরেস্ট ছিল, সেটাকে কেটে ফেলা হয়েছিল, তারপর আবার সেখানে নতুন করে ফরেস্ট তৈরি করা হয়েছে, এই ঘটনাকে বলা হয় রিফরেস্টেশন। বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, রিফরেস্ট। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফসিল ফুয়েল? এর মধ্যে কোনটি ফসিল ফুয়েল না? অপশান এ কোল, অপশান বি অয়েল, অপশান সি ন্যাচারাল গ্যাস, অপশান ডি ইউরেনিয়াম। তাহলে হুইচ অফ দ্য নট এ ফসিল ফুয়েল, তাহলে এখানে ফসিল ফুয়েল কোনটা না? সেটা হচ্ছে ডি, হচ্ছে ইউরেনিয়াম। পরবর্তী প্রশ্ন, দ্য কম্পোনেন্টস অফ এলপিজি, এলপিজির যে কম্পোনেন্ট সেগুলি কী কী? মিথেন, অপশান এ মিথেন অ্যান্ড হেক্সেন, অপশান বি প্রোপেন অ্যান্ড বিউটেন, অপশান সি ইথেন অ্যান্ড মিথেন, অপশান ডি প্রোপেন অ্যান্ড ইথেন। তাহলে এখানে আমরা জানি এলপিজির যে কম্পোনেন্ট সেটা হচ্ছে প্রোপেন অ্যান্ড বিউটেন, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, বায়োগ্যাস ইজ অলসো নোন অ্যাজ অপশান এ গোবর গ্যাস, অপশান বি এলপিজি গ্যাস, অপশান সি ইথিলিন, অপশান ডি নান অফ দিস। তাহলে বায়োগ্যাসের আরেকটা নাম হচ্ছে কিন্তু গোবর গ্যাস, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে গোবর গ্যাস। পরবর্তী প্রশ্ন, হুইচ ইজ অ্যান এক্সাম্পল ফর সেডিমেন্টারি বায়োজিওকেমিক্যাল সাইকেল? তাহলে অপশান এ হচ্ছে অক্সিজেন সাইকেল, অপশান বি নাইট্রোজেন সাইকেল, অপশান সি ওয়াটার সাইকেল, অপশান ডি ফসফরাস সাইকেল। তাহলে সেডিমেন্টারি বায়োজিওকেমিক্যাল সাইকেল হচ্ছে এখানে ফসফরাস সাইকেল। পরবর্তী প্রশ্ন, হুইচ ইজ অ্যান এক্সাম্পল ফর গ্যাসিয়াস বায়োকেমিক্যাল সাইকেল? অপশান এ নাইট্রোজেন সাইকেল, অপশান বি ফসফরাস সাইকেল, অপশান সি ক্যালসিয়াম সাইকেল, অপশান ডি নান অফ দিস। তাহলে এখানে এর মধ্যে কিন্তু গ্যাসিয়াস যে বায়োজিওকেমিক্যাল সাইকেল সেটা হচ্ছে কিন্তু একমাত্র নাইট্রোজেন সাইকেল, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার।
তো আশা করি এই প্রশ্নগুলি তোমাদের কাজে লাগবে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।